প্রচুর পরীক্ষায় এসেছিল, ফাইনাল পরীক্ষায় প্রচুর বিভিন্ন বোর্ডে কিন্তু এই সমস্যাটা এসেছিল। এই যাবত 4-5 বারের মতো এসেছিল প্রশ্নটা। প্রশ্ন আমরা একটু বোঝার একটু চেষ্টা করি, এটা যতটা না পড়া তার চেয়ে বেশি হচ্ছে বোঝা। তবে স্টেপগুলো ভাগ করে দেবো কোন স্টেপে আমরা কী কী করবো। তো এখানে বলছে, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মান দেওয়া আছে 25, এবং তাপমাত্রা বৃদ্ধি করে যখন 75 ডিগ্রি সেলসিয়াস করেছে তখন দ্রাব্যতাটাও বৃদ্ধি পেয়ে 50 হয়েছে। এখন প্রশ্ন রাখছে যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি নিয়ে আসতে হয় তাহলে কি পরিমাণ গ্লাস জমা হবে। তো একটা বিষয় হচ্ছে যে প্রশ্নটা বলতেছে যে যেহেতু তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্রাব্যতার মানটা বেড়েছে, মানে একই পরিমাণ দ্রাবকে অর্থাৎ 100 গ্রাম দ্রাবক, আগেও 100 গ্রাম ছিল, পরে 100 গ্রাম ছিল, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের কারণে ওই 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব্য দ্রবীভূত হতো, আর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন 75 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে তখন ওই 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হইতে পারে 50 গ্রাম। তার মানে তাপমাত্রা বাড়ালে যেহেতু দ্রাব্যতা এখানে বাড়ছে, এখন তাপমাত্রা যদি এখন আমরা কমাই তাহলে আশা করা যায় যে দ্রাব্যতাও কমে যাবে। তো তাপমাত্রা 75 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে আনি তাহলে আমাদের ওই দ্রাবকের মধ্যে দ্রব্যকে ধরে রাখার ক্ষমতাটা কমে যাবে। কমে যাওয়ার ফলে কি হবে, অতিরিক্ত যে পরিমাণ দ্রবণের মধ্যে ছিল সেটা নিচের তলা হিসেবে পড়ে থাকবে বা গ্লাস জমা হবে। তো এই সকল কথার নির্যাস কথা হচ্ছে, আমরা যদি উচ্চ তাপমাত্রার কোনো সম্পৃক্ত দ্রবণকে, যেটাকে আমরা অতিরিক্ত বলতে পারি, দ্রবণকে যদি আমরা কম তাপমাত্রার একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে আমাদের কিছু ক্লাস জমা হয় বা অধক্ষেপ হিসেবে কিছু পড়ে থাকে। হ্যাঁ, এটাকে আমরা ক্লাস হিসেবে বলতে চাই, ক্লাস কি জমা হয়। তো এই কী পরিমাণ ক্লাস জমা হবে সেটা আমরা নির্ণয় করবো। আমরা একটু দেখি। তো আমি একটু ছবি আঁকড়ে একটু বিষয়টা বলতে চাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো মনে করা যাক এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে অন্য আর একটা পাত্রকে আগে নেই, মনে করা যাক দুইটা পাত্র আছে, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এইটার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে বলছে যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবণে পরিণত করব। এখান থেকে যদি আমরা এদিকে যেতে চাই তাহলে নিশ্চয়ই আমাদেরকে, যেহেতু আমরা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা যাচ্ছি, আমাদের কি করতে হবে, শীতল করতে হবে। তো শীতলীকরণ করলে আমরা উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা যেতে পারবো। তো দেয়া আছে যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এখানে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। আরো বলা আছে যে 75 ডিগ্রি সেলসিয়াস আমরা এই লবণটার দ্রাব্যতা হচ্ছে 50, এই লবণটার দ্রাব্যতা হচ্ছে, আমি একটু উপরে লিখি, দ্রাব্যতা হচ্ছে 50, আর এই লবণটার যে দ্রাব্যতা সেটা হচ্ছে 25। এই দ্রবণটার বা লবণ এইখানে এই অবস্থায় এই তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 25। তো একটা বিষয় খেয়াল করে দেখো, যখন আমরা এই জাতীয় সমস্যাগুলো সমাধান করব তখন আমরা যে স্টেপগুলো মেনটেন করবো সেটা হচ্ছে এরকম, যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণকে অন্য তাপমাত্রায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই প্রদত্ত তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে আর কি পরিমাণ দ্রাবক আছে এইটাকে আমাদের আগে বের করতে হবে। কি পরিমাণ দ্রাবক আছে আর কি পরিমাণ দ্রব্য আছে সেটাকে বের করতে হবে। আর এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণটাতে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রব্য এবং কি পরিমাণ দ্রাবক আছে সেইটাকে বের করতে হবে। কেন বের করতে হবে, এখানকার দ্রাবকটা বের করার পর আমরা পরবর্তীতে দেখাবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রব্য থাকতে পারে। তাহলে এই দ্রব্য থেকে পরের দ্রব্য যদি আমরা বাদ দিই তাহলে কি পরিমাণ ক্লাস জমা হবে সেটা কিন্তু আমরা পাবো। তো আমরা একটু দেখি স্টেপ বাই স্টেপ করে এটা কাজ কিভাবে করা যায়। তাহলে আমাদের টার্গেটটা কি হচ্ছে, আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এই 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম সম্পৃক্তর মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে, দ্রাবক আছে, কি পরিমাণ দ্রব্য আছে এটা আমরা বাইর করব। এইটা বের করতে গেলে আমাদেরকে কিন্তু এই যে দ্রাব্যতা যে আছে দ্রাব্যতার হেল্প লাগবে। এই যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 50, এর অর্থ হচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবক, হ্যাঁ, কোথায় সম্পৃক্ত দ্রবণ, কিন্তু যেহেতু দ্রাব্যতার হিসেবে চলে এসেছে নিশ্চয়ই এটা সম্পৃক্ত দ্রবণ ছিল, তাহলে সম্পৃক্ত দ্রবণের
সম্পৃক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব আছে কত 50 গ্রাম। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 50, এর অর্থ হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা যদি আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি তাহলে প্রতি 100 গ্রাম দ্রাবক এবং 50 গ্রাম দ্রব লাগে। তাহলে এই অবস্থায় আমাদের যে দ্রবণটার যে পরিমাণ, এই পরিমাণটা কতটুকু হবে? দ্রাবক এবং দ্রব যোগ করবো, সমান আমার দ্রবণের পরিমাণটা হবে। তাহলে দ্রবণের পরিমাণটা হচ্ছে কিন্তু এই অবস্থায় 150 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই লবণটা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে 50 গ্রাম পরিমাণ দ্রব বিদ্যমান থাকে। তাহলে এই 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ এইখানে যদি দ্রব থাকে 50 গ্রাম আর দ্রাবক থাকে যদি 100 গ্রাম, তাহলে এখন আমাদেরকে এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব থাকবে আর কি পরিমাণ দ্রাবক থাকবে সেটা আমরা বের করব। এইটা বের করার জন্য আমরা এইভাবে হিসেবটা করতে পারি। আমরা বলতে পারি যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ কত হচ্ছে 50 গ্রাম। কেমন 50 গ্রাম? কারণ 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাবকতা 50, এর অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 50 গ্রাম পরিমাণ দ্রবণ যোগ করলে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। কাজেই ওই সম্পৃক্ত দ্রবণটার ভর কি রকম হবে? দ্রাবকের ভর যোগ হচ্ছে দ্রবের ভর সমান হচ্ছে 150 গ্রাম। তার মানে হলো 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণটাতে দ্রব থাকে 50 গ্রাম, দ্রাবক থাকে 100 গ্রাম। আমরা এখানে দ্রবের পরিমাণটা আগে নির্ণয় করতেছি। কেউ যদি দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে চায় পারবে, কোনো সমস্যা নাই। যাই করো না কেন কি করতে হবে? যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণটা দেওয়া থাকবে সেই সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব কতটুকু আর দ্রাবক কতটুকু সেইটা আগে বাইর করতে হবে। তো আমরা দ্রবের পরিমাণটাকে বাইর করতেছি। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবের পরিমাণ যদি হয় 50 গ্রাম, তাহলে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, তাহলে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ হবে কতটুকু? 50 ইন্টু হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে 150। এটা কতটুকু হচ্ছে? এটা হচ্ছে 5 দুগুণা 10, মোটামুটি 1000 ভাগ হচ্ছে 150, 6.67 এত গ্রাম দ্রব থাকে। তাহলে এই যে এখানে যে 20 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণটা আছে, এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণটার মধ্যে দ্রবের পরিমাণ হচ্ছে কিন্তু এইটা হচ্ছে দ্রবের পরিমাণ। তাহলে নিশ্চয়ই বাকি তাহলে দ্রাবকের পরিমাণ। তাহলে আমরা এখানে একটু লিখি যে আমাদের এখানে দ্রব কতটুকু? দ্রব হচ্ছে 6.67 গ্রাম। তাহলে এখন দ্রাবক কতটুকু হবে? 20 থেকে যদি আমরা 6.67 বাদ দেই, -20 থেকে যদি আমরা বাদ দিই, তাহলে হচ্ছে 13.33 গ্রাম। এত নাম হচ্ছে দ্রাবক। তার মানে হচ্ছে দেখো এখানকার দ্রাব্যতা ব্যবহার করে কিন্তু এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব এবং কি পরিমাণ দ্রাবক আছে সেটা আমরা পাইলাম। তো এই জাতীয় গাণিতিক সংখ্যা সন্ধান করার ক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে পারতে হবে। কাজটা কি? যে তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে সেই সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব কতটুকু আর দ্রাবক কতটুকু সেটা বের করতে হবে। এই কাজটা করার জন্য আমাদেরকে দ্রাব্যতার যে মানটা দেওয়া আছে তার হেল্প নিতে হবে। হেল্পটা নিতে হবে এভাবে, দ্রাব্যতা 50 এর অর্থ হবে 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব থাকে 50 গ্রাম, তাহলে মোট দ্রবণটা হচ্ছে 150 গ্রাম। তাহলে এই 150 গ্রামের যে সম্পৃক্ত দ্রবণ আছে সেখানে দ্রব আছে 50 গ্রাম বা দ্রাবক আছে 100 গ্রাম, যে কোনটা লেখা যেত, আমরা এখানে দ্রব লিখেছি। তাহলে এইখানে যে পরিমাণটা দেওয়া আছে 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, মানে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে যদি থাকে 50 গ্রাম, তাহলে এই 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণের দ্রব থাকতেছে 50 গুণন 20 ভাগ হচ্ছে 150। ঠিক আছে, এভাবে আমরা দ্রবণ দ্রাবক বের করবো প্রথম অবস্থায়। এরপর একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন শীতলীকরণ করব তখন এখানে আমাদের দ্রাবকের পরিমাণ কিন্তু ফিক্সড আগের মতোই থাকবে। এখানে দ্রাবক কিন্তু আগের মতোই 13.33 গ্রাম থাকবে, 13.33 গ্রাম থাকবে। কিন্তু পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে যে এই তাপমাত্রায় অর্থাৎ 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 13.33 গ্রাম দ্রাবকের ক্ষমতা ছিল 6.67 গ্রাম পরিমাণ দ্রবকে দ্রবীভূত করা। কিন্তু তাপমাত্রা কমিয়ে যখন আমরা
নিয়ে আসবো তখন 13.33 গ্রাম এই দ্রাবকটুকুর আর ক্ষমতা কিন্তু আগের মতো থাকবে না, আগে যে তার ক্ষমতা কমে যাবে। তাপমাত্রা কমালে দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা কমে যায়। তো কমে গেলে এখন তার ক্ষমতা কতটুকু সেটা আমরা বের করতে চাই। অর্থাৎ 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 13.33 গ্রাম দ্রাবকের ক্ষমতা ছিল 6.67 গ্রাম পরিমাণ দ্রবকে দ্রবীভূত করা। আর এখন আমরা নির্ণয় করবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আগের মতোই যে 13.33 গ্রাম দ্রাবক আছে তার কতটুকু দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা আছে সেটাকে আমরা বের করবো। তা এইটা বের করার জন্য এর যে আবার তোমার দ্রাব্যতা দেওয়া আছে 25, এটা কিন্তু হেল্প নিতে হবে। এর দ্রাব্যতা 25 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা যদি 100 গ্রাম অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 25 গ্রাম পরিমাণ দ্রব্য যদি আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এবার আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো ওই দ্রবণটার ভর কত হবে। আমাদের ভরটা লাগবে না, তারপর আমরা লিখে রাখলাম যে ভরটা হবে 125 গ্রাম। তার মানে হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25, এর অর্থ হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবক ধারণ করতে পারে 25 গ্রাম দ্রবকে। তাহলে এখন আমরা হিসেব যেটা করছি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা 13.3 গ্রাম দ্রাবক কি পরিমাণ দ্রবকে ধারণ করে সেটা আমরা বের করবো। মানে এখান থেকে বলা যায়, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারছি যেটা সেটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারে কতটুকুকে? 25 গ্রাম দ্রবকে, 25 গ্রাম দ্রবকে। তাহলে 1 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারবে 25 ডিভাইড বাই হচ্ছে 100। আর এইখানে যে আমাদের 13.33 গ্রাম দ্রাবক আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা দেখতে চাই এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 13.33 গ্রাম পরিমাণ দ্রাবক কতটুকু দ্রবকে দ্রবীভূত করতে পারে। তাহলে হচ্ছে 13.33 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারে কতটুকুকে? 25 ইন্টু হচ্ছে 13.33 আর ডিভাইড বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যদি হিসাব নিকাশ করে ফেলি, এটা হচ্ছে 13.33 ইন্টু হচ্ছে 25 আর ডিভাইড বাই হচ্ছে 100 যদি হয় তাহলে 3.33, এটা হচ্ছে 3.33 গ্রাম। তাহলে কি হলো? এটা কিন্তু আমাদের দ্রব্য, এটা কিন্তু আমাদের দ্রব্য। তাহলে আমরা দেখলাম যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 13.33 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত থাকতে পারে 6.67 গ্রাম। আর তাপমাত্রা কমে যখন 25 ডিগ্রি সেলসিয়াস করা হয় তখন 13.33 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত থাকতে পারে 3.33 গ্রাম। তাহলে এই যে আগে যে 6.67 গ্রাম পরিমাণ দ্রব্য ছিল এখানে, হ্যাঁ, তার মধ্যে কিছু এখন নিচে নিশ্চয়ই তরল হিসেবে পড়ে থাকবে আর এখানে থাকবে কিছু। তো এই যে এত গ্রাম দ্রাবকের মধ্যে এই উপরে এইখানে থাকতেছে 3.33। আগে কিন্তু ওইখানে কিন্তু ছিল 6.67 গ্রাম। এখন এই যেখানে তরল যে পড়তেছে বা ক্লাস যে জমা হচ্ছে, এই ক্লাস জমা হওয়া ক্লাসের পরিমাণ, অতএব ক্লাসের পরিমাণটা আমরা একটু লিখি। অতএব ক্লাসের পরিমাণ কত হচ্ছে? ক্লাসের পরিমাণ হচ্ছে 6.67 থেকে বাদ দিতে হচ্ছে 3.33, তার মানে 3.33 বা 3.4 এত গ্রাম পরিমাণ ক্লাস জমা হচ্ছে। এইটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার। তাহলে এই জাতীয় গাণিতিক সমস্যা, অর্থাৎ দুইটা ভিন্ন তাপমাত্রা যখন দুইটা ভিন্ন দ্রাব্যতা দেওয়া থাকবে আর ওই তাপমাত্রার মধ্যে কোনো একটা তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণকে যখন অন্য একটা তাপমাত্রায় নিয়ে যাওয়ার কথা বলা হবে তখন কি পরিমাণ ক্লাস জমা হবে বা কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে, এই সংক্রান্ত গাণিতিক সমস্যাটা যখন আমরা সমাধান করব তখন আমাদেরকে মোটামুটি 3টে স্টেপ পাড়ি দিতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে যে তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণটা দেওয়া থাকবে সেই সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রব্য এবং দ্রাবক আছে সেটা বের করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই দ্রাব্যতার হেল্প নিয়ে এই কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে এখান থেকে আমরা যে পরিমাণ দ্রাবক পাবো সেই দ্রাবকের মধ্যে অপর তাপমাত্রায় কি পরিমাণ দ্রব্য থাকতে পারবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তারপর প্রথম দ্রব্য থেকে আমরা যদি দ্বিতীয় দ্রব্য যদি বাদ দেই তাহলে কি পরিমাণ ক্লাস জমা হবে বা কি পরিমাণ দ্রব্য যোগ করতে হবে সেটা কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব।
তো আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। তোমাদের যার যে বই আছে সে বই থেকে এই সমস্যাগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত শিখে ফেলবা।